সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় সয়াবিন তেলের সংকট পেছনে কারা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা, সাংবাদিক আব্দুর রহিম হারমাসি, অনলাইনে যুক্ত আছেন এবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও মৌলভীবাজার পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি এস এম নাজির হোসেন। দর্শক, গত প্রায় 10 বছরের মধ্যে সর্বনিম্ন দামে সবজি কিনতে পারছেন ভোক্তারা। ফলে এবারের রোজায় নিত্যপণ্যের বাজার অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করেছিলেন বিশ্লেষকরা। তবে প্রতি বছরের মতো কোনো একটি পণ্য নিয়ে বাজারে কারসাজি হতে পারে বলে যে শঙ্কা বিশ্লেষকরা করেছিলেন, অবশেষে তাই সত্য হলো। গত 15-20 দিন ধরে বাজার থেকে সয়াবিন তেল পুরোপুরি উধাও করে দিয়েছে কারসাজিকারীরা। পাড়া মহল্লার দোকান থেকে শুরু করে হাট বাজারেও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। অথচ তথ্য বলছে প্রতি বছরের তুলনায় এবারে 1 লাখ টন বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে। পাইপলাইনে আছে আরও 8 লাখ টন তেল। আন্তর্জাতিক বাজারেও দাম নিম্নমুখী। তারপরেও বাজারে কেন সয়াবিন তেল নেই তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসেবে দেশে প্রতি বছর ভোজ্য তেলের চাহিদা 23 থেকে 24 লাখ টন। এর মধ্যে সর্বোচ্চ চাহিদা থাকে রমজানে 3 লাখ টন। হিসাব বলছে মোট চাহিদার চেয়ে 1 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। 24 ফেব্রুয়ারির পর বাজারে ভোজ্য তেলের সরবরাহ ঠিক হবে সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পাওয়া যাচ্ছে না রান্নার অতি প্রয়োজনীয় এই উপাদানটি। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সরকারিভাবে আবারও দাম বাড়াতে দেশের 6-7টি কোম্পানির ভোক্তাদের জিম্মি করে রেখেছে। ভোক্তা অধিদপ্তর থেকে বলা হয়েছে সয়াবিন তেল নিয়ে চলতি কারসাজির তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে 15 থেকে 21 দিন সময় লাগবে। এমন এক বাস্তবতায় ভোজ্য তেল নিয়ে কারসাজি ঠেকাতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুর রহিম হারমাসি, এই যে পাড়া মহল্লার দোকান থেকে শুরু করে চেইন শপ কিংবা হাট বাজার, কোথাও ভোজ্য তেল নেই, কোথাও বোতলজাত সয়াবিন তেল নেই, বোতলজাত না, এখন উধাও হয়ে গেল। মানে কি অদ্ভুত একটি ব্যাপার। আপনি মুদি দোকানেও পাবেন না, কোথাও পাওয়া যায় না। আমি নিজেও দেখছি, সবাই সরিয়ে ফেলেছে। এর কারণ কি? এটা কারণ আমার যেটা মনে হলো, আমি কয়েকদিন হলো খেয়াল করলাম, কারণ যেটা মনে হলো ব্যবসায়ীরা বা মানে মিল মালিক, বিশেষ করে কয়েকটি কর্পোরেট বড় হাউস, তারা ভেবেই নিয়েছিল যে রমজানের আগে এক দফা দাম বাড়বে। মানে তারা হয়তো সরকারের সঙ্গে বা সরকারের যারা সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয় তাদের সঙ্গে আলাপ করে তারা ধরেই নিয়েছিল রমজানের আগে, এবং সরকারের কাছ থেকে হয়তো এমনটি আভাস পেয়েছিল যেহেতু দাম বাড়বে বা বাড়তে পারে, সেই কারণে তারা দেখলো যে হয়তো 10 দিন বা 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ একটু আমরা হোল্ড করে রাখি বা সাপ্লাইটা না দিয়ে, কারণ কয়েকদিন পরে তো আমি বেশি দাম পাবোই। মানে তারা সরবরাহটা স্টপ রাখলো, তার মানে কমিয়ে তেল গোডাউনে আছে, বাজারে মজুত করেছে। কারণ কয়েকদিন দেরি হলেই যেহেতু আমি বেশি টাকা পাচ্ছি, সেই কারণে আমার যেটা মনে হয়েছে, এবং আমি অনেকের সঙ্গে আলাপ করে দেখেছি যে এটাই মূল কারণ। আবার যদি একটু পেছনে যান, তো গত 2-2.5 মাস বা 3 মাস ধরেই কিন্তু বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি বলি বা পাওয়া যায় না, এটাও কিন্তু ঠিক। এটাও ছিল অন্যতম একটা কারণ যে রমজান আসলে আমি ভূমিকাতে বলছিলাম যে কোনো একটি পণ্যই কিন্তু প্রতিবারই একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় রমজানের মধ্যে। এটা আসলে তারা ভেবে নিয়েছিল এবার হয়তো চিনি করবো না বা অন্য কোনো প্রোডাক্ট করবো না, এবার ভোজ্য তেল দিয়ে মোটামুটি ব্যবসা। তারা কিন্তু মাঝখানে, আপনি মনে আছে যে 1.5 মাসখানেক কাছে কিন্তু একবার প্রতি লিটার 10 টাকা দামও বাড়লো। তারা ভেবেছিল যে এই রমজানকে আগে আরেক দফা দাম বাড়বে, সেই কারণে তারা মানে সরবরাহটা একদম, আমি যেটা বলি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাজারে একদম শূন্যের কোটা দিয়েছে। আর এখন এর মাঝে দেখেন আপনি কয়েকটি কথা যদি আপনি বাজারে লক্ষ্য করেন, যে মানে আপনার মাস 2 আগে মাননীয় বাণিজ্য উপদেষ্টা বললেন যে আমি তো বাসায় খোলা সয়াবিন তেল খাই, গত 1.5-2 মাস ধরে আমি বাসায় খোলা সয়াবিন তেল কিনি, উনি বোতলজাত সয়াবিন তেল কেনেন না। এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ, বোতলজাত সয়াবিন তেল বাজারের থেকে কিনবে না বা একদম স্টপ করে দেন, একদম স্টপ করে দেন। আপনি বলেন যে এখন থেকে শুধুমাত্র খোলা সয়াবিন তেল কেনা বাজারে হবে, ওটা বন্ধ। তাও তো এক ধরনের হুমকি বা ভয় থাকে ব্যবসায়ীদের মধ্যে। আপনি নিজে বলবেন যে আমি খোলা সয়াবিন তেল খাবো, তাহলে জনগণকেও বলেন যে বোতলজাত সয়াবিন তেল বন্ধ, এখন খোলা সয়াবিন তেল খাওয়া যাবে। আমরা যেটা লক্ষ্য করছি যে এর মধ্যে
মাননীয় ভোক্তা ডিজি কালকে বাজার পরিদর্শনে গিয়ে বললেন যে তদন্ত আমরা করছি, সে তদন্ত প্রতিবেদন রিপোর্ট পেতে পেতে আমার 3 সপ্তাহ 3 সপ্তাহ চলে যাবে। তাহলে দেখেন যে 2.5 সপ্তাহ 3 সপ্তাহ পরে রোজাই চলে যাবে। তাহলে ক্রাইসিসটা মোকাবেলা করার বা ক্রাইসিস যে মানে থেকে মানুষকে একটু স্বস্তি দেওয়ার কোনো ধরনের মানে তৎপরতা বা পদক্ষেপ কিন্তু কোনো পর্যায় থেকেই আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখেন দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনার দ্রব্যমূল্য, আর আরেকটি বিষয় হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গেও কিন্তু দ্রব্যমূল্য সম্পর্কিত। আপনি যখন চাঁদাবাজিটা হবে তখন কিন্তু তার প্রভাব দামে পড়বে। দুটো প্রধান বিষয়ে মানুষের প্রত্যাশা ছিল, দ্রব্যমূল্য তারা একটু স্বস্তিতে থাকবে, কম দামে পণ্য কিনবে, আরেকটা হচ্ছে মানুষ একটু শান্তিতে থাকবে। এই দুটোই কিন্তু খুবই উপেক্ষিত এবং এই জায়গাটায় নতুন সরকারের আরো একটু ভালো করে বিবেচনা করে। আবার আসবো জনাব নাজির হোসেন। প্রতি রোজাতেই কোনো না কোনো পণ্য নিয়ে কারসাজি হয়, কখনো খেজুর কখনো চিনি। এবার কি ব্যবসায়ীরা তেলকে বেছে নিয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আব্দুর রহিম ফার্মাসি ভাই তো আসলে বিস্তারিত ব্যাখ্যা করলেন, এগুলো প্রতিনিয়ত আমরা বলে আসছি। তবে এই একটা মজার কাহিনী হলো, আমাদের যখন এই ক্রাইসিসটা শুরু হলো তখন আমাদের বাণিজ্য উপদেষ্টা বললেন যে এই জায়গাতে 1 সপ্তাহের মধ্যে এটা সমাধান হয়ে যাবে, এবং মিলাররা এবং আমাদের ডিস্ট্রিবিউটররা মিলে তারা একে অপরকে দোষারোপ করতে লাগলেন। তো আমরা যেটা দেখলাম, আসলে এখানে মিলাররা বলতেছে আমরা ডিস্ট্রিবিউটরদেরকে দিচ্ছি, ডিস্ট্রিবিউটর বলতে আমি পাচ্ছি না। তাহলে তো এই যে ধরেন আপনি ওনারা দিচ্ছে এবং ওনারা বলছে পাচ্ছে না, এই যে পাওয়া না পাওয়ার ঘটনাটি তো তাদেরকে মিলারদের ব্যবস্থা, মিলারদের থেকে খতিয়ে দেখা উচিত, অথবা সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। আপনি কোনো পক্ষ কিছুই না করে বলতেছে যে আসলে 1 সপ্তাহের ভিতরে সমাধান হয়ে যাবে। তার মানেটাই হলো যে 1 সপ্তাহের মধ্যে যাদের যেটা যতটুকু মানে নিয়ে নেওয়া দরকার তারা সেরকম নিয়ে নিবে। তো এই যে ধরেন আমরা এই সময়টার ভিতরে সরকার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাঝে মধ্যে কয়েকটা জায়গায় গেছে, তারপরে মানে ওনারা বলছে এটার থেকে একটা তথ্য বের হয়ে আসবে এবং সেগুলো দিয়ে আমাদের কাছে প্রতিবেদন প্রকাশ করবে। কিন্তু প্রতিবেদন প্রকাশ করতে করতে আমাদের দেখা যাবে রমজান শেষ হয়ে গেছে এবং আমাদের যে কষ্ট, সে কষ্টগুলো কিন্তু মানে শেষ হচ্ছে না। তো এই অবস্থায় আমরা যেটা বলছিলাম, মানে ব্যবসায়ীরা তো ধরেন ব্যবসায়ীরা চেষ্টা করবে তারা অতি মুনাফা করার জন্য, তারা বেশি মুনাফা মানে 12 মাসের মানে লভ্যাংশটা 1 মাসে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। এটা প্রতিনিয়ত তারা করে আসছে। কিন্তু আমাদের যে সরকারের যে রেগুলেটরি বডি, তারা আসলে কি করছে? যেমন ধরুন এরকম আগের সরকারের সময় আমরা দেখছি যে কোনো ক্রাইসিস হলেই কিন্তু স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলা হতো। এই যে এখন ধরো রিফাইনারদেরকে ডেকে কথা বলা উচিত ছিল যে কেন প্রবলেমটি কোন জায়গায় হচ্ছে, কোন জায়গায় কি ব্যবস্থাগুলি নেওয়ার জন্য কি করণীয় আছে। তো আমরা তো সেই ধরনের কোনো উদ্যোগও দেখি নাই যে তাদের সাথে কথা বলা, আমাদের ডিস্ট্রিবিউটররা আছে আরো যারা আছে তাদের সাথে কথা বলা, আসলে সলিউশনটা কিভাবে বের করা যায়। যেহেতু রমজানে কিন্তু ভোজ্য তেলটা মানে সয়াবিন তেলটা কিন্তু অনেক বেশি ডিমান্ড কিন্তু বেড়ে যায়, সব বাজার পড়ার কারবার। তো ওই কারণে এই জায়গাতে মানে সরকার যদি বলে থাকে যে এটা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে, তাহলেই কিন্তু সমস্যাটা মানে মানে গোড়াতেই প্রবলেম। কারণ হলো যে আপনি কিছুই করলেন না, এমনি এমনি সমাধান হয়ে যাবে, তাহলে তো সরকারের যে রেগুলেটরি অবস্থান সেটা কিন্তু আর থাকছে না। কিন্তু এখান থেকে ভোক্তা পর্যায়ে কোনো সুফল আসবে সেটা তো আমরা কাছে মনে হচ্ছে না। জি ধন্যবাদ আপনাকে উমামা ফতিমা। ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পণ্যের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করেছিল সাধারণ জনগণ, এবং যত কারসাজি সকল কারসাজি বন্ধ হবে এই আশাটা সবাই করেছিল, কিন্তু সেই আশা কেন পূরণ হলো না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকে আমাকে এই প্রোগ্রামটিতে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে সয়াবিন তেলের যে সংকটটি বাজারে শুরু হয়েছে সেটা কিন্তু আজকে নতুন শুরু হয়েছে এমন না। যখন গত ফেব্রুয়ারির একদম শুরুর দিকে আমরা কথা বলছিলাম, আমি একটা প্রোগ্রামে গিয়ে যখন আলাপ করেছিলাম, সেখানে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, সেখানে কিন্তু আমাদের এই আলাপটা উঠেছে যে বাজারে অলরেডি সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও তখন শুধু 5 লিটারের যে বোতলগুলো সেগুলো পাওয়া যাচ্ছে, যেটা 1 লিটার 2 লিটার যেটা সাধারণ মানুষ ব্যবহার করে সেই বোতলগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু বাণিজ্য উপদেষ্টা ওই উদাহরণটি তখন দিয়েছেন যে আমরা তো খোলা তেল খাচ্ছি, আবার খোলা তেলে যে ভয়াবহ পরিমাণে ভেজাল থাকে, ওখানে পাম অয়েল মিশ্রিত থাকে, ওই কথাটাই তখন উপদেষ্টা বলেছিলেন। তখন আমাদের ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু আমরা বলে আসছিলাম যে আপনারা দ্রব্যমূল্যটা কমানোর ব্যবস্থা নেন যে কোনোভাবেই হোক, যেহেতু সাধারণ মানুষ শেখ হাসিনার উপর খেপে যাওয়ার একটা বড় কারণ ছিল যে জিনিসপত্রের দাম বাজারে বেড়ে যাওয়া। এখন সরকার যদি আমরা বর্তমানে রোজার গত 2 দিনের পরিস্থিতি দেখি, আমরা
অন্যান্য সময়ের থেকে কাঁচা বাজারের দাম যথেষ্ট কম, এটা শীতের কারণেও হতে পারে। আরেকটা হচ্ছে সরকারের একটা স্ট্রিক্ট অবস্থান কিন্তু নিয়েছিল। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লাস্ট ব্রিফিং করেছিল সেখানে কিন্তু তারা বলেন যে দ্রব্যমূল্য কমাতে তারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন, সবকিছু যে কাজে লেগেছে এটা বলার আসলে সুযোগ নেই। এই যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হলো, হ্যাঁ, আগামীতে কিন্তু তারা পুনর্বাসন করবে না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু যে খুব বেশি কাজে দিয়েছে বিষয়টা বলার সুযোগ নেই। তারা আমদানির ক্ষেত্রে যে আমদানি শুল্কটা ছিল সেটা হচ্ছে তারা ভর্তুকি দিয়েছে, বা এখানে সরকারের কৃষি পণ্যে মানে কৃষককে অ্যাড্রেস না করে এবং মধ্যবর্তী যে চেইনগুলো আছে এখানে চাঁদাবাজিগুলোকে অ্যাড্রেস না করে গভর্নমেন্ট যে একটা বাইপাস রুটে সমাধানের চেষ্টা করেছে সেটা আসলে খুব বেশি কাজে দিয়েছে এটা বলার সুযোগ নেই। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তখন বলেছিলাম যে আপনারা বিকল্প পন্থায় সরাসরি কৃষক থেকে কিনে যদি আপনারা করতে পারেন, বা সরকার যদি এখানে আমদানি করে জনগণের কাছে দিতে পারে তাহলে এটা খুব একটা খারাপ প্রসেস হবে না। কিন্তু গভর্নমেন্ট আমার বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারের দিকে তাকিয়ে আমার যেটা মনে হয়েছে যে অন্যান্য বিষয়গুলো সরকার সামাল দিতে পারলেও সয়াবিন তেল যেটা অনেক দিন ধরে এই সংকটটা তৈরি হয়েছিল, সরকার সেই জায়গায় সিন্ডিকেটকে হয়তো ওই পরিমাণ কনভিন্স করে আনতে পারেনি, বা ওই পরিমাণ নেগোসিয়েশনে তারা আসলে যেতে পারেনি জিনিসগুলোর দাম কমানোর জন্য। এখন আজকে মানে রোজার শুরুতে যখন মানুষ আসলে বলা শুরু করেছে যে এখানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু সরকারের এসে অ্যাড্রেস করছে এই সমস্যাটা। কিন্তু যদি 1 মাস আগে থেকে তারা এই উদ্যোগটা নিত, যেটা বাণিজ্য উপদেষ্টা তৎকালীন সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে আমার মনে হয় যে এতদিনের সমস্যাটা সমাধান হয়ে যেত। এখন গভর্নমেন্ট যেটা সবাই বলেছেন, যে আমার সহ আলোচকরা বলেছেন, সরকার যদি হচ্ছে বিভিন্ন এখানে পক্ষের যারা ব্যবসায়ীরা, বিভিন্ন স্তরের যারা ব্যবসায়ীরা তাদেরকে যদি ডেকে এনে সরকার কথা বলে এবং তাদের সাথে হচ্ছে যে একটা বোঝাপড়ায় যাওয়ার চেষ্টা করে যে আসলে সংকটটা কোন জায়গায় হচ্ছে, তাহলে আমার মনে হয় যে এখানে একটা সমাধান আসার সম্ভাবনা আছে। সরকার বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে বসে যদি সরাসরি সমাধান করার চেষ্টা করে সেটা বরং বেশি কাজে দিবে। পুলিশিং সিস্টেমকে ইউজ করে বা সরকারের অন্যান্য ইনস্টিটিউশনকে ইউজ করে যদি তারা এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসে এটা ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ জনাব আবুল হাশেম। একযোগে সারা দেশ থেকে ভোজ্য তেল গায়েব হয়ে যাওয়া তো মহাপরিকল্পনা ছাড়া সম্ভব নয়। তো এই মহাপরিকল্পনাকারী কারা? আপনারা কি কোনো সন্ধান করতে পেরেছেন কিংবা কোনো খোঁজখবর নিতে পেরেছেন? ভোজ্য তেল আসলে বিশেষ করে সোয়াবিনের দাম বাড়ছে। বেশ কিছুদিন ধরে সোয়াবিন সংকট, বাজারে পাওয়া যাচ্ছিল না বা কম পাওয়া যাচ্ছিল। প্রথম দিকে ছিল খোলা পাওয়া যাচ্ছিল না, বোতল জারটা পাওয়া গেছিল। কেউ কেউ বলছিল যে অনেকে বোতল তেল কেটে খোলা বাজারে বিক্রি হচ্ছে, খোলা বাজারের দাম বেশি থাকার কারণে। সবচেয়ে বড় জিনিস হলো আপনি জানেন সাপ্লাই চেইনে ডিস্টার্ব হলে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকে। যে জিনিসটা যে পরিমাণ আমাদের রমজানের ফলে কিছু বেশি চাহিদা হয়, কিন্তু সেই পরিমাণ মাল আছে কিনা বাজারে, যারা যোগানদাতা, যেমন যে কয়েকটা গ্রুপ, 5-6টা গ্রুপই তো অলরেডি আমাদের ভোজ্য তেল সারা দেশে সাপ্লাই করে। আজকে এটা যুগ যুগ ধরে করে আসছে, আমরা দেখছি। আমরা পাইকারি পর্যায়ে আছি, আমরা তাদের থেকে পাই, আমরা খুব সামান্য মিনিমাম লাভে আমরা পাইকারি খুচরা বাজারে আমরা বাজারজাত করি। কিন্তু আমি যদি মিল মালিক থেকে উৎপাদক, যারা উৎপাদক বা আমদানিকারক, তাদের থেকে না পাই, আমার কিচ্ছু করার থাকে না, খুচরা ব্যবসায়ীর কিচ্ছু করার থাকে না। এই জিনিসটা আমরা দেখলাম যে সোয়াবিনের ঘাটতি কিন্তু 1.5 মাস 2 মাস আগের থেকেই শুরু, সোয়াবিনের ঘাটতি। এই পর্যায়ে সরকার যদি যারা আমদানিকারক বা উৎপাদক মিল মালিক তাদের নিয়ে যদি আলোচনা করে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারতো যে আমদানি কেন দামটা বাড়ছে বা কেন নাই, তাদের মাল কি আমদানি করে নাই, তাদের মাল কি আপনার গোডাউনে মজুত করা আছে, তারা কি অলরেডি কি বা এটা পরিশোধন করতে তাদের কোনো সমস্যা হচ্ছে, এগুলি আমরা দেখি নাই কোনো কিছু করে। আমরা দেখলাম বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিচ্ছে, এবং তার উপর মরার উপর খাড়ার গার মতো পিসিবির মাল আবার তাদের থেকে টেন্ডারে তাদের থেকে কিনা নিচ্ছে। সরকারের অন্য কোনো ওয়েব থেকে বিদেশ থেকে আমদানি করে নাই, যেহেতু এটা সম্পূর্ণ আমদানি নির্ভরশীল। বিদেশ থেকে সরকারি পর্যায়ে না এনে এই তাদের থেকে আবার নিজেরাও কিনা নিল টিসিবি কে মাধ্যমে বিক্রি করার জন্য। এতে করে সাপ্লাই চেইনটা আরো সমস্যা দেখা দিয়েছে। কিন্তু ট্যারিফ কমিশন তো বলেছে গত 3 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ আমদানি করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ বাংলাদেশে মজুদ রয়েছে সয়াবিন তেলে। হ্যাঁ, আমরা সেটা কাগজে দেখছি, আমরা নিউজে দেখছি, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। কিন্তু আমরা তো বাজারে সরবরাহ দেখি নাই, যে সরবরাহ যদি অ্যাভেলেবল থাকে। যেমন আপনি দেখেন এখন আপনার যে আমাদের লুজ সোয়াবিন, যেটা যে সরকারি নির্ধারিত 157 টাকা রেট, যেটা 8 টাকা লিটারে বাড়ায় দাম করছিল, এখন কিন্তু সেই দামে চলে আসছে বা সেই দামের নিচে বিক্রি হচ্ছে। আমি আজকে পাইকারি পর্যায়ে বিক্রি করছি, যে আমাদের যে এসও রেট যেটা আছে সেটা 154 টাকা 41 পয়সা আমি বিক্রি করলাম আজকে লুজটা।
এখনো কিন্তু বাজারে বলা হলো যে বাজারে বোতল জারটা এখনো শর্ট আছে। তাহলে বোতল জারটা তারা এখনো সাপ্লাই ঠিক করতে পারে নাই, যেটা গত সময় আপনার ওই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলছে বা অন্যান্য প্রতিবেদনও বলছিল, মিল মালিকরাও এসিউস দিছিল যে 26-27 তারিখের পরে আমাদের সোয়াবিন অ্যাভেলেবল হয়ে যাবে। তা আমরা দেখলাম যে আমাদের লুজটা কিন্তু এখন মোটামুটি অ্যাভেলেবল হয়ে গেছে। বাজারে ঘাটতি হলে পরে কোনো কোনো জায়গায় পাওয়া যাবে, কোনো কোনো জায়গায় পাওয়া যাবে না, সেটা হতে পারে। তাই বলে এখন বাজার থেকে পুরো উদাও হয়ে যাবে আর সব চলে আসবে লুজে, তাহলে এটা কি বোঝাতে চাচ্ছেন? আপনার যারা নাকি ডিলারের মাধ্যমে যে সমস্ত বোতল জার ডিলার বাজারজাত করে, এটা তাদের নির্দিষ্ট ডিলার আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে বলেন, প্রত্যেক বাজার বলেন, প্রত্যেক এলাকায় বলেন, সেই ডিলাররা বোতল জাতের মাল পায় নাই, পাচ্ছে না, এখনো পাচ্ছে না। মাল পায় নাই না মাল সরাই রাখছে সেটা বলেন? যখন মালের ঘাটতি দেখা যায় তখন প্রত্যেকের দোকানদারি করার জন্য প্রত্যেকে যেভাবে সংগ্রহ করার চেষ্টা করে এবং তার দোকানদারি ঠিক রাখার জন্য। কিন্তু মূলটা হলো যে সাপ্লাই চেনের গুলার থেকে, মূল মালিকের থেকে সাপ্লাই আসতেছে না, না আসার কারণেই অলরেডি বাজারে ঘাটতি দেখা দিচ্ছে। জি ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম হারমাসি, বাজার ব্যবস্থার দুর্বলতা দূর করার কোনো উদ্যোগই তো আমরা দেখছি না। এই যে বহু বছর আগেও যা ছিল এখনো তাই আছে। কৃষকরা সর্বশান্ত হয়, এদিকে ভোক্তারা সর্বশান্ত হয়। এই যে ফড়িয়া আর দালাল তারা তাদের মতোই কিন্তু করে যাচ্ছে। সয়াবিন তেলে 10 পয়সা বাড়লে পরে 1000 কোটি টাকা একজন ব্যবসায়ী 1000 কোটি টাকার ব্যবসা হচ্ছে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকার রেপো সুদ হার বাড়াচ্ছে, কিন্তু কারসাজিকারীদের নিয়ন্ত্রণ করছে না। তাহলে মূল্যস্ফীতি কমবে কিভাবে? হ্যাঁ, আপনি যেহেতু মূল্যস্ফীতির কথাটি বললেন, তার আগে একটা জাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আর 2-1টা মিডিয়াতেও বোধহয় আসছে, আপনি দেখবেন যে 5 লিটারের বোতল সেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, দেখছে কিনা এটা। এই দৃশ্য বাংলাদেশে এই ভিন্ন প্রেক্ষাপটে ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন দেশ, নতুন স্বাধীনতা, সব কিছু মিলে কিন্তু এমন ছবি বা এমন দৃশ্য কিন্তু আমরা আসলে প্রত্যাশা করিনি। তাহলে বোঝা যায় যে আমরা আসলে যা চেয়েছিলাম বা মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়নি, এবং সেই দুরাশার একটা বিষয় মানুষকে কিন্তু ভাবাচ্ছে যে তাহলে কি হলো, কি করলাম। এটা আসলে আমি শুধুমাত্র শুরুতে একটুখানি আপনাদের একটু খুব তীক্ষ্ণভাবে এই বিষয়গুলো উপলব্ধি করার বিনীত অনুরোধ করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ছাত্র রাজনীতি করেছি, সেই কারণে কালে মানুষের প্রত্যাশাটা যদি পূরণ না হয় তাহলে কিন্তু পরবর্তীতেও কিন্তু এরকম আন্দোলন সংগ্রাম কিন্তু আর হবে না। তাতে কিন্তু বাংলাদেশটারে বাংলাদেশকে নিয়ে মানুষের যে নতুন স্বপ্ন দেখা দিয়েছিল সেটা আসলে পূরণ হবে না বা ভবিষ্যতে হবে না, এটা একটা বিষয়। আর আপনি মূল্যস্ফীতির কথা বললেন, হ্যাঁ, আমরা যদি সবশেষ জানুয়ারির তথ্য জানি, আমরা জানুয়ারির তথ্য যেটা সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি হ্যাঁ খানিকটা কমেছে। সার্বিক মূল্যস্ফীতি আপনার 9.94% নেমে এসেছে, অর্থাৎ আগের মাসের চেয়ে সামান্য কমেছে। কিন্তু খাদ্য মূল্যস্ফীতি কিন্তু এখনও 2 অঙ্কের ঘরে। কিন্তু এখানে একটি কারণ ছিল কি নয়, আপনি একটু বলছিলেন, সেটি হচ্ছে যে শীতের শাকসবজি, আপনিও বললেন শীতের শাকসবজি কিন্তু আসলে দামটা কমে আসছে। আলু 20 টাকার নিচে নেমে আসবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করিনি। পেঁয়াজের দামটাও 50 টাকা এখনও, বা 50 টাকা নিচে নামলেও 100-150 টাকা থেকে 50 টাকা নামা, কিন্তু অন্যান্য সব ধরনের সবজির দামই কিন্তু কমেছে। তার প্রভাব কিন্তু আমরা জানেন আজকে করলার দাম কত? হ্যাঁ সেটাই বল না, করলা আশিক ভাই আমি যে বলি, হ্যাঁ সেটাই বল, তার প্রভাবটা আমরা মূল্যস্ফীতিতে দেখলাম যে 2 অঙ্কের নিচে বা 9.94% নেমে আসে। সেই স্পেসিফিক 1-2টা প্রোডাক্ট নিয়ে আমার খুব একটা নেই। কিন্তু এবার সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এই যে ভরা মৌসুম, এখন দেখেন 1 কেজি আলু যদি আপনি হিমাগারে রাখেন আপনাকে দিতে হবে 12 টাকা। আপনি দেখেন একজন কৃষক সে যদি রাখতে চায়, এই যে 12 টাকা তাকে প্রতি কেজিতে দিতে হবে, যদি রাখতে গিয়া যদি 2 মাস 3 মাস পরে হয়তো তার কিছু কত দাম বাড়বে তার সঙ্গে বলে। কিন্তু এখন যে প্রকৃত কৃষকরা যারা তার সুদ নিয়ে বা ঋণ নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে উৎপাদন করেছিল, সে যে দামটা পেল না, সে যে 12 টাকা 10 টাকা হিমাগারে যে আপনার 12 টাকা, এটাও তো abnormal। সেটাই বলছি, হ্যাঁ সেটাই বলছি যে এই যে কেজি প্রতি 1 টাকা কিংবা 2 টাকা 2 টাকা হওয়ার কথা, সেটাই বলছি যে সেটাই সব জায়গাতেই তো সরকারকে ভর্তুকি দিতে। দেখেন এই যে আমি নিজে একনেকের বৈঠকে পাশ করলাম, প্রতি জেলায় বড় বড় হিমাগার তৈরি করা হবে বা করা হবে, এগুলো কিন্তু হয়নি বিগত সরকারের সময়। সেই আলোচনা আমরা না যে, আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে একজন কৃষক আলু বলেন এবং টমেটোর দাম এবার কিন্তু অনেক কম ছিল, এই যে এই সময়টা যে প্রকৃত কৃষকরা যে দামটা পেল না, আপনি বলছিলেন যে তাহলে সামনের মাসে করবে না, সেই কারণে বলছি যে ব্যালেন্সটা রাখা উচিত ছিল, যে এই সময়টাতে পিক মৌসুমে
ন্যূনতম মজুরি অর্থাৎ যার উৎপাদন খরচ সেই অনুযায়ী সে যেন প্রোডাক্টের দামটা কৃষক পায়, সেদিকেও একটা নজর দেওয়া দরকার ছিল, সেটাও কিন্তু উপেক্ষিত ছিল। সব মিলিয়ে আপনার বাজার ব্যবস্থাপনায় নতুন কিছু আমরা দেখতে পাবো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার ফলশ্রুতিতেই কিন্তু এই যে মানুষের মধ্যে হতাশা বাড়ছে। দীর্ঘদিন ধরে বলে আসছে যে এই সিন্ডিকেট এই অবস্থায় যে ইচ্ছা করলে শুধুমাত্র একটা দুটো প্রোডাক্ট না, যে যখন ইচ্ছা করে তার মতো করে প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়ে ব্যবসা করে, মুনাফা করে, সেইখানে শুধুমাত্র আপনি ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়ে বাজারে পণ্য মূল্য বা মূল্যস্ফীতি স্মরণীয় রাখতে পারবেন। এখানে ঝামেলাটা হবে কি দেখেন, এখন পরিস্থিতি দেখেন, এই যে ঋণের সুদের হার বাড়ানো, এমনিতে দেশের ব্যবসা সহায়ক অনুকূল পরিবেশ নাই যে কোনো কারণে। কারণ হচ্ছে একজন ব্যবসায়ী এই দেশের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি সে কেন বিনিয়োগ করবে, মানে এখন হচ্ছে যে সেটা একটা বড় বিষয়, একটা বিনিয়োগ সহায়ক অনুকূল পরিবেশ নাই। কারণ এখন ব্যবসায় বিনিয়োগ করবে, সে যদি তার রিটার্নটা না আসে, রিটার্নটা নিয়ে যদি সে চিন্তা করতে হয়, তখন সে বিনিয়োগ কিন্তু করবে না। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার যদি 16-17% হয়, তাহলে বিনিয়োগটা হবে কি করে? আর সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে বিনিয়োগের। এই বিনিয়োগটা যদি আপনার বর্তমানে যে স্ট্রাগল বা স্থবির অবস্থায় আছে, এটার প্রভাব কিন্তু আপনি 6 মাস, 1 বছর, 2 বছর পর পাবেন, অর্থাৎ কর্মসংস্থান হবে না। তখন কিন্তু দেশের একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে। এখন যারা সরকারের দায়িত্ব পালন করছেন, এই বিনিয়োগের বিষয়টি আমার মনে হয় খুব তীক্ষ্ণভাবে দেখা উচিত বলে। ধন্যবাদ আপনাকে জনাব নাজির হোসেন। বাজার বিশ্লেষকদের অনেকেই বলছেন আমাদের পণ্য বাজারের চরিত্রই এমন যে এখানে চাহিদা ও যোগানের উপর পণ্যের মূল্য নির্ভর করে না, বরং নানান কৌশলে ম্যানিপুলেট করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা সম্ভব হয় কিভাবে? বাজারে সরকারের ভূমিকা তাহলে কি কি ভূমিকা রাখছে বাজারে সরকার? এটা আপনার কাছে শুনবো, কিন্তু আমাদের বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে প্রশ্ন উত্তরটি খুঁজবো। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি ভোজ্য তেলের কারসাজি। আমরা ফিরছি আলোচনায়। জনাব নাজির হোসেন, আমাদের পণ্য বাজারের চরিত্রই এমন যে এখানে নানান কৌশলে ম্যানিপুলেট করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, চাহিদা যোগানের উপর দাম নির্ভর করে না। এটা সম্ভব হয় কিভাবে? বাজারে সরকারের ভূমিকা তাহলে কি? না, ধন্যবাদ। আসলে সরকার কি করছে সেটা তো আসলে অনেক কঠিন প্রশ্ন। যেটা হলো যে আসলে ডিমান্ড সাপ্লাই এর দাম নির্ধারিত হয় আমাদের মুক্তবাজার অর্থনীতির কথা অনেকেই বলে থাকেন, বিশেষ করে আমাদের ব্যবসায়ী বন্ধুরাই বেশি এগুলো বলে থাকেন। কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে ডিমান্ড সাপ্লাই এর তত্ত্বটি বাংলাদেশের জন্য কার্যকর হয় না। এরা মানে ডিমান্ড এবং সাপ্লাইটাকে তারা সবসময় নিয়ন্ত্রণ করে এই দামগুলাকে ম্যানিপুলেট করে মানে একটা অস্থির অবস্থা তৈরি করে থাকেন। তবে যেই প্রশ্নটি আপনি করলেন সরকার কি করছে, আমরা যেটা বলছিলাম যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক দিকে সংস্কারের কথা বলেছেন। আমরা ক্যাব থেকে অনেকবার এটা বাণিজ্য মন্ত্রণালয়ে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা কিন্তু বলেছি যে আসলে বাজার ব্যবস্থা সংস্কারে একটা কমিশন করা দরকার। এখন বিদ্যমান যে বাজার ব্যবস্থাটি আছে সেখানে আসলে কিছুটা সংস্কার না করলে এখান থেকে আসলে আমরা সেই ধরনের কোনো সুফল পাবো না। কৃষকরা কিভাবে ন্যায্য মূল্যটা পেতে পারে? আমরা যেটা দেখি রমজানের সময়, রমজান আসলে এটা মৌসুমী ব্যবসায়ীর আবির্ভাব ঘটে এবং যখন যে পণ্যটার ক্রাইসিস তৈরি করা হবে সব ব্যবসায়ী কিন্তু ওটার দিকে ঝুঁকে পড়বে। আপনি নিত্য পণ্যের বাজারে দেখবেন যে সব কর্পোরেট গ্রুপের কিন্তু এখন তাদের নিজস্ব ব্যবসা আছে। তো এখন সব ব্যবসা যেটা চলবে সেটার দিকে সবাই চলে আসবে। এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা ধারণা, সেখান থেকেও তো আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আপনি একসময় ডিউ প্রথা ছিল এই যে সয়াবিন তেল বা চিনি এই সমস্ত বিষয়ে, এখন এসু প্রথা করা হলো। এসু প্রথা করার হলেও রেজাল্ট তো ঠিক একই অবস্থা। কারণ হচ্ছে যে আপনি ওই এসু বা ডিউ এইটাইতে বিক্রি হয়, এটা যখনই হাত বদল হয় তখনই কিন্তু দাম বেড়ে যায়। তো আমরা যেটা বলছিলাম যে এই যে ধরেন ডিস্ট্রিবিউটর মানে এই যে মিলাররা যাদেরকে পণ্যটি দিচ্ছেন সেটা আসলে সে কোথায় দিচ্ছে, কার কাছে নিচ্ছে, এই জায়গাতে আসলে কোনো মনিটরিং হচ্ছে না। এখন যেরকম যে আওয়াজটি আমাদের সয়াবিন তেল নিয়ে হচ্ছে, মিলাররা বলতেছে আমরা দিচ্ছি, ওরা বলতেছে আমরা পাই নাই। তাহলে তো এটা তো খতিয়ে দেখা দরকার, এটা তদারকিরও দরকার। তা আপনি দিলে কোথায় যাচ্ছে আর না দিলে কেন পায় না, এই যে এই সংকটটি যদি সেরকম হয় তাহলে কিন্তু আমাদের প্রবলেমটি অনেকাংশে কমে যেত, কিন্তু সেটা করা হয় না। এখন ধরুন আপনি একসময় জানেন যে আমাদের টাস্কফোর্স করা হলো, তো টাস্কফোর্স আমরা গিয়ে দেখলাম যে জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স করা হলো, ওখানে গিয়ে 10-15 মিনিট একটা মিডিয়া ট্রায়াল করে আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘুরে ফিরিয়ে চলে আসতেছে। তো বাজারে যে অবস্থা সেই অবস্থায় থেকে যাচ্ছে, ওইটা আসলে হবে না। আমরা বারবার বলছিলাম ডেডিকেটেড কিছু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন যারা সার্বক্ষণিকভাবে বিষয়গুলো দেখবে। জি, ধন্যবাদ আপনাকে।
জি জি ধন্যবাদ। উমা ফাতিমা, গণঅভ্যুত্থানের পর ছাত্রদের উপর জনপ্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে। অনেকেই ধারণা করেছিল যে বাজারে কারসাজি বন্ধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বাজার ব্যবস্থাপনা ঠিক করতে কিংবা আপনাদের ডিসিপ্লিন আনতে আপনারা কাজ করবেন এবং সরকারের উপর এক রকমের চাপ প্রয়োগ করবেন, চাপ থাকবে, কিন্তু তাদের আমরা সেই ভূমিকায় দেখছি না কেন? সরকারের পক্ষ থেকে আমি যেটা দেখি যে চেষ্টা হয়নি তা আমার মনে হয় না। গত নভেম্বর ডিসেম্বর যখন বিশেষ করে নভেম্বর আসে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা বলেছিলাম যে এখানে সরকারের পক্ষ থেকে যাতে একটা এই ধরনের বাজার নিয়ন্ত্রণ করার টিম তৈরি করা হয় এবং ছাত্রদেরকে নিয়েই কিন্তু তারা তখন বিভিন্ন বাজার মনিটরিং টিম তৈরি করে। বাট এই বাজার মনিটরিং টিমগুলোর একটা প্রধান সমস্যা যেটা হয়, তারা খুচরা বিক্রেতাদেরকে গিয়ে তারা ধরতেছিল বা খুচরা বিক্রেতাদেরকে তারা একটা অ্যাকাউন্টেবল করে। বাট এই খুচরা বিক্রেতা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে, যেটা আমরা আমাদের বাসার সামনে মুদি দোকান থেকে কিনি, কিন্তু এর আগে কৃষক থেকে দোকান পর্যন্ত আসার জন্য তাকে যে পরিমাণ পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে বা আমদানিকারক থেকে আসা পর্যন্ত যে পরিমাণ পথ পাড়ি দিতে হচ্ছে, ওই জায়গাগুলোয় কিন্তু রেগুলেশনগুলো প্রপারলি হয় না। গভর্নমেন্ট নিশ্চয়ই ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারেনি বিধায়। বাট আমি যেটা মনে করি যে গভর্নমেন্ট হয়তো বিভিন্ন পক্ষের সাথে বসেছে এখানে যাতে বড় ধরনের কোনো অসন্তোষ তৈরি না হয় বা বড় ধরনের কোনো দেখা যায় যে বিভিন্ন গ্রুপ তো রাস্তায় নেমে আসে, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু রাস্তায় লোক নেমে আসে। আর ইদানিং তো মব শব্দটা অনেক পপুলার, কিছু হলেই মানে কোনো পক্ষ অখুশি হলেই সে তার মতো করে হচ্ছে রাস্তায় মব নামিয়ে দিবে। তো এই ধরনের আশঙ্কাও কিন্তু সরকারের মধ্যে প্রতি মুহূর্তে কাজ করে, যার কারণে গভর্নমেন্ট যে কোনো ধরনের উদ্যোগ নিতে গেলে যেটা হচ্ছে যে ধরতক্তা মার প্যারেক লাইনে সরকার যাওয়ার আমি মনে করি যে সরকার সেই সাহসটা করে না এবং বেশিরভাগ ক্ষেত্রে যতটুকু কনভিন্স করে আনা যায় সব পক্ষকে ওই লাইনে তারা হাঁটার চেষ্টা করে। সরকার কিন্তু একটা বডি তৈরি করে দিয়ে এখানে বাজার ব্যবস্থা সংস্কার নিয়ে একটা দীর্ঘমেয়াদী কাজে হাত দিতে পারে, যেটা আমি মনে করি যে একটা দীর্ঘমেয়াদী সমাধান এখানে আনতে পারবে। হয়তো এখনই কোনো সমাধান না আনলেও পরবর্তী গভর্নমেন্ট আসলে যাতে আমরা যারা ছাত্ররা আছি বা যারা হচ্ছে অন্যান্য পলিটিশিয়ানরা আছে তারা যাতে হচ্ছে এই সংস্কারের রিপোর্টকে ধরে বা সরকারি উদ্যোগকে ধরে যাতে হচ্ছে তাদের পরবর্তী পলিটিক্যাল বয়ানগুলো দিতে পারে, সেটাও আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা বেটার উদ্যোগ হতে পারে। ধন্যবাদ আপনাকে। জনাব আবুল হাশেম, ভোজ্য তেল, চিনি সহ বিভিন্ন পণ্য নিয়ে মাঝে মাঝে বাজারে সংকট সৃষ্টি হচ্ছে, এর স্থায়ী এবং টেকসই সমাধানে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা বলে যে আপনার জানে নাকি আজকে এই পণ্যটা সাপ্লাই দিচ্ছে যুগ যুগ ধরেই আজকে 5-7টা প্রতিষ্ঠান, আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমরা রাষ্ট্র তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো সরকারি ভাবে যদি তাদের বিকল্প তাদের কম্পিটিশনে কোনো কিছু সৃষ্টি করে, যেমন সরকার যদি 2-4টা মিল করে যদি এখানে যদি অলরেডি সরকার নিজে প্রোডাকশন করে, তাহলে এখানে একটা কম্পিটিশন সৃষ্টি হয় অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে। চিনির ক্ষেত্রেও বলি একই অবস্থা, যে চিনি দেশের যে 14টা চিনি কল আজকে যে প্রোডাকশন দিতে পারতেছে না, দেশের চাহিদার 2% 5% প্রোডাকশন করতে পারে না, এগুলি যদি সার্ভাইভ করে এগুলি যে প্রোডাকশনে আনা যায়, কম্পিটিশন আনা যায়, তাহলে তো বাজারে একটা প্রতিযোগিতা থাকে, আমরা একটা যৌক্তিক পণ্য দামে আমরা সারা বছরে আমরা পণ্য পাইতে পারি। আমার মনে হয় যে যখন আপনার দাম ফিক্স করা হয় তখন যদি 3টা স্টেজে দাম করা হয়, যেমন উৎপাদক পর্যায়ে একটা, পাইকারি পর্যায়ে একটা, খুচরা পর্যায়ে একটা, 3টা দামের স্টেজ করে যদি দাম নির্ধারণ করে, তাহলে আপনি যে কোনো মনিটর করলেও বুঝতে পারবেন কারা মাল পাচ্ছে না, কারা বেশি দাম দিচ্ছে, কারা কত দামে পাচ্ছে। এটা ঠিক করা হয় না। আমি মনে করি যারা আজকে যোগান দিচ্ছে তাদের সাথে, যেহেতু সরকারের কোনো ব্যবস্থা নাই এখনো, তাদের সাথে বারবার ঘন ঘন মিটিং করে তাদের থেকে সব তথ্য নিয়ে তাদের অবস্থান দেখে দেশের চাহিদার সাথে মিলে যদি সরবরাহটা ঠিক রাখার ব্যবস্থা রাখে, তাহলে আমার মনে হয় সারা বছরে একটা যৌক্তিক দামে আমরা পণ্য পাইতে পারি। যদি মিল মালিক থেকে মাল না আসে, আপনি পাইকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে কারো কিছু করা থাকবে না। জি ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম আরসি, দেশে প্রতিযোগীর আইন আছে, কিন্তু ভোজ্য তেল এবং চিনির বাজারে 5 থেকে 7টি কোম্পানির হাতে আটকে আছে দীর্ঘদিন ধরে। এর থেকে কেন আমরা বেরোতে পারি না? এর থেকে বের হওয়ার জন্যই তো একটা গণঅভ্যুত্থান হলো বা আপাত যেটা বলেন বিপ্লব হলো। আসলে আমরা 8 মাস হতে চলো, তাই না? সেটা আসলে হলো না। আমার একজন সাংবাদিক হিসাবে আমি বলতে পারি আদৌ হবে কিনা আমি জানি না। কারণ এই 7-8টা কি 5-6টা গ্রুপ, তেল, চিনি, আপনার মসুর ডাল, সব মেইন অতি প্রয়োজনীয় যে পণ্য সেগুলো মানে এরাই আমদানি করে থাকে। যুগ যুগ ধরে দেখছি আমরা, বারবার বলছি সিন্ডিকেট, কিন্তু এই থেকে বের হওয়া যায়নি আগেও, এখনও গেল না।
এখন আমার যেটা মনে হচ্ছে যে এর থেকে বের হতে এই সরকার পারবে না। কারণটা হচ্ছে কি, খুব গভীরভাবে যদি আপনি একটু পর্যবেক্ষণ বলেন, আমার যেটা মনে হচ্ছে সবচেয়ে বেশি অগ্রাধিকার বা জোর দেওয়া উচিত ছিল, আমি শুরুতে একটু বলেছিলাম, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বা মানে পরিস্থিতি এবং আরেকটা হচ্ছে দ্রব্যমূল্য। এই দুইটা জায়গায় সরকার যে কোনো কারণে হয় হোক না কেন ওইভাবে অগ্রাধিকার দেয়নি বা দিতে পারেনি, অর্থাৎ ওই আগের সরকারগুলোর মতোই হয়তো চাপে বা প্রেসারে, যেটা আপা একটু বলার চেষ্টাও করলেন যে হয়তো রাস্তায় নামবে বা সেই কারণে হয় দিতে পারেনি বা দেয়নি। আমরা কিন্তু সব কিছুর সঙ্গেই গত দীর্ঘদিন ধরেই, বিশেষ করে কোভিডের পর থেকে আমরা কিন্তু বাংলাদেশের উদাহরণটা টানি হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল বা বাংলাদেশ হবে কিনা আলোচনা কিন্তু দীর্ঘদিন ছিল। কিন্তু দেখেন যে শ্রীলঙ্কা মূল্যস্ফীতি আপনার 2022 সালের সেপ্টেম্বরে 70% উঠে গিয়েছিল, সেই শ্রীলঙ্কার মূল্যস্ফীতি গত জানুয়ারিতে এসে -2.7 দাঁড়িয়েছে, অর্থাৎ তাদের এখন ইয়ে হয় না। কিন্তু আমরা যে শ্রীলঙ্কারকে উদাহরণ হিসাবে টানি সেইটা কিন্তু আমরা পারিনি। এই জায়গাটাকে কিন্তু আমরা চরমভাবে ব্যর্থ হই। এখানে আপনি একটুভাবে তীক্ষ্ণভাবে শ্রীলঙ্কার এই যে ঘুরে দাঁড়ানো, এটা তো নির্বাচন হলো বা একটি আন্দোলন হলো, সেটা সরকার গঠন হলো বাম বা অন্য অন্য মেরুকরণ, সেটা কিন্তু পড়ে। কিন্তু শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন হচ্ছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিক্রমাসিংহে। তিনি এই শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। উনি আগে যে সমস্ত পরামর্শ দিতেন সেই পরামর্শগুলো ওই সময় সরকার পালন করতো না, সেই কারণে সে মনের দুঃখে পদত্যাগ করে দেশের বাইরে চলে গিয়েছিলেন। পরবর্তীতে এই আন্দোলনের প্রেক্ষাপটে যখন নতুন সরকার বা নতুন কিছু আসলো, তখন ওনাকে ফুল গভর্নর করে আনা হলো এবং তার মানে স্টেপ বাই স্টেপ পদক্ষেপের পরেই কিন্তু শ্রীলঙ্কাটা ঘুরে দাঁড়ালো। আমাদের দুঃখজনক হলো যে আমরা এই রকম মেরুদণ্ড শক্তিশালী লোক আমরা এই গণঅভ্যুত্থানের পরে, এই ক্ষমতার পট পরিবর্তন পরেও কোনো সেক্টরে দেখতে পেলাম না। এবং আমার যেটা মনে হয় সেই কারণেই আমরা কোনো ক্ষেত্রেই কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষা বলেন, পরিস্থিতি বলেন, এই দ্রব্যমূল্য বলেন বা কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপের মাধ্যমে ব্যাংকগুলোতে সুশাসন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সব ক্ষেত্রেই আমরা আসলে ওই ব্যর্থতার জায়গায় রয়ে গেলাম, নতুন কিছু দেখতে পেলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, উৎপাদক বা মিলাররা বলছেন বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক আছে, আর পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ মিলাররা বাজারে তেল ছাড়ছে না। এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এর মধ্যেই সমাধান নিহিত রয়েছে। আজকে আলোচকদের কেউ কেউ যেমনটি বলবার চেষ্টা করেছেন, তেল আমদানি হচ্ছে, খালাস হচ্ছে, কিন্তু খুচরা বাজারে পাওয়া যাচ্ছে না। সাপ্লাই চেইনের কোন জায়গায় ভোজ্য তেলগুলো মজুত করে রাখা হচ্ছে তা খুঁজে বের করতে হবে। দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সরকারি সংস্থাগুলোকে সক্রিয় হতে হবে, তৎপরতা ও তদারকি বাড়াতে হবে। ভোজ্য তেলের বাজারকে সিন্ডিকেট মুক্ত করতে হবে, প্রতিযোগিতা ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে সরকারিভাবে ভোজ্য তেলের কারখানা গড়ে তুলতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।